রে হতচ্ছাড়ি মেয়ে, বলি ভাতের থালার দিকে তাকিয়ে আছিস কেন? একটু শুনি। বলি খাবারটা কি তোর পছন্দ হয়নি নাকি? মা, বলছিলাম কি, এই খাবারটা তো কালকের বাসি খাবার। এই খাবারগুলো যদি আমি এখন খাই তাহলে তো আমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ব মা। বাবারে বাবা, আমার তো মনে হচ্ছে কোন রাজরানীকে আমি খাবার খেতে দিয়েছি। তা তোর মরা মাটা কোন রাজরানী ছিল শুনি? আমি তো সেই সকাল থেকেই সংসারের যাবতীয় কাজকর্মই করি মা। তাহলে দিন শেষে আমার মরা মায়ের খোঁটা দেও কেন বলো তো? আহা, মহারানীর কথা একবার শোনো। বলি যেমন কর্ম করবি তেমনই তো কথাবার্তা তোকে শুনতে হবে নাকি? সকালে তো অনেক খাবারই রান্না করেছি মা, তাহলে সেখান থেকেই একটু খাবার আমাকে দেও না। তোমার এই কথাটা তো আমি আর রাখতে পারলাম না বাপু। আমার স্বামী সারাদিন গাধার মতো পরিশ্রম করে তোর জন্য রোজগার করে না রে। এখন তোকে যেটা খেতে দিয়েছি এটা যদি তুই খেতে না পারিস তাহলে রান্নাঘরে গিয়ে রেখে দে। পরের বারে তোকে এই খাবারটাই আমি খাওয়াবো, বুঝেছিস? এটা তুমি কি বলছো মা? এই ভাতের যা অবস্থা, আবার কিছুক্ষণ পরে যদি এই খাবারটা আমি খাই তাহলে তো আমার মৃত্যু নিশ্চিত মা। যখন এতই বুঝিস তাহলে এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি করে যেটা খেতে দিয়েছি সেটাই খেয়ে নে না বাপু। এত কথা বাড়াচ্ছিস কেন? আমার আবার অত কথাবার্তা পছন্দ নয়, বুঝেছিস? সেটা তো তুই খুব ভালো মতনই জানিস। যত সব ঢং করতে চলে আসে সবাই আমার কাছেই। মা গো, ও মা, তুমি আমাকে এখানে একা রেখে কোথায় চলে গেলে মা? তোমার সাথে আমাকে কেন নিয়ে গেলে না মা? এত কষ্ট আমি যে আর সইতে পারছি না। কি রে মহারানী, খাবারটা কি খাবি নাকি নিয়ে যাব? না না মা, এই তো আমি এখনই খাচ্ছি। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো মা। আমি খেয়ে বাসনগুলো ধুয়ে এনে তোমার পাগুলো টিপে দিচ্ছি। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো যে? তোর এত কষ্ট আমি যে আর আমার চোখে দেখতে পারছি না রে মা। শুধুমাত্র তোর ভালোর জন্যই আমি আবারও আরেকটা বিয়ে করেছিলাম। কিন্তু তখন কে জানতো রে মা যে তোর সৎমা তোর উপরে এত অত্যাচার করবে? বাবা, উনি আমার সৎমা হতে পারে, কিন্তু উনি তো আমার মা। আর যতই হোক না কেন, এই পৃথিবীতে নিজের মায়ের মতো কি আর আমাকে কেউ ভালোবাসতে পারবে বলো? আর এমনিতেও তোমার বিয়ে করার দরকার ছিল, তাই তুমি বিয়ে করেছিলে। তুই আমাকে এভাবে আর লজ্জা দিস না রে মা, আর লজ্জা দিস না। আমি এমনিতেই খুব কষ্টে আছি। তোর জীবনটা এভাবে আমি কেন ধ্বংস করলাম? তোর জীবনটা তো আরো সুন্দর হতে পারতো। তুমিও যে আর এসব কি কথা বলো না বাবা। জীবন কি আবার সুন্দরও হয় বলো? আর আমার তো কোনো কষ্টই নেই বাবা। তাহলে শুধু শুধু তুমি আমার জন্য কেন এত কষ্ট পাচ্ছ? আর একটা কথা সব সময় তুমি মনে রেখো, তুমি সুখে থাকলে আমিও ভালো থাকি। আমার জন্য তোমার বউয়ের সাথে কখনোই ঝগড়া করবে না। আমি তো ঝগড়া অশান্তি করতে চাই না রে মা, কিন্তু ঝগড়া হয়ে যায়। আমি তখন কেন যে ওকে বিয়ে করে আমার বাড়িতে এনেছিলাম? যদি তখন এই ভুলটা আমি না করতাম তাহলে আমরা দুজনে আজকে খুব ভালো থাকতাম। ওগুলো তোমার অতীত বাবা, আর এসব কথা বলে কোনোই লাভ নেই। অতীতকে নিয়ে কখনোই বাঁচা যায় না। কি রে হতচ্ছাড়ি মেয়ে, তুই আমার স্বামীকে আমার নামে কি উল্টোপাল্টা বলছিস শুনি? আমার স্বামীর মাথাটা তুই এভাবে সবসময় খাস, তাই না? মন ভোলানো কথাবার্তা বলে তুই আমার স্বামীকে তোর বশে করতে চাইছিস, তাই না? কেউ কারো বাবাকে বশে করতে চায় না মা। আর সব বাবারা তার সন্তানের কথা না ভাবলেও কিন্তু
সন্তানেরা ঠিকই বাবা মায়ের কথা ভাবে। উনি আমার বাবা, আমার যদি বসেই উনি থাকতো তাহলে ছোটবেলায় আমাকে ঘরে রেখে তোমাকে বাড়িতে আনতো না মা। বাবা বাহ, আমি তোকে যতটা সাদাসিধে ভেবেছিলাম তার থেকেও তো তুই বেশি চালাক রে। আমার সাথে তুই সারাদিন কত খারাপ আচরণ করিস, বাজে বাজে কথাবার্তাও বলিস, আর তোর বাবার সামনে আমার নামে গুণগান কথা বলে সতী সাবিত্রী সাজতে চাইছিস, তাই তো? এভাবে তুমি মিথ্যা কথা আর বলো না মা, আর বলো না। আর আমি তোমার সাথে কখন খারাপ ব্যবহার করলাম? তোমার সাথে তো আমি সব সময় আমার নিজের মায়ের মতনই আচরণ করি, তাহলে শুধু শুধু আমার নামে এত মিথ্যা কথা বলছো তুমি? হায় রে, পোড়া কপাল আমার, কিছু বলতেও পারছি না। বেশি কিছু বললে তো গিন্নি আমার নামে গ্রামের লোকজনেদের কাছে সালিশি সভা বসাবে। এমনিতেও সামনের বছরে তো আমার সাথে ঠিক এমনটাই হয়েছে। সত্যি কথা বলতে কি জানিস, গর্ত থেকে যদি একটা পোকাও বিতাড়িত হতে পারতো তাহলে অন্তত এই বাড়িতে একটু সুখ শান্তি বজায় থাকতো। কোথাও গিয়ে মরতে পারিস না রে হতচ্ছাড়ি, মর না গিয়ে। কেউ আমাকে আর ভালোবাসে না মা, তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না। তুমি ছোটবেলায় আমাকে কত ভালোবাসতে। যদি আমি খেতে না চাইতাম তাহলে তুমি আমাকে জোর করে খাবার খাওয়াতে, কিন্তু আজ দিনের পর দিন, মাসের পর মাস আমি আধপেটা বাসি ভাত পচা খাবারই খেয়ে আসছি। আমাকে তো আর কেউ জোর করে খাবারও খাওয়ায় না মা। আমাকে তোমার মতো করে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না মা, কেউ না। রূপা, তুমি এখানে একা বসে বসে কি করছো গো? আরে রঘু দাদা, তুমি এখানে? তুমি আবার এখানে কি করছো? আর আমি এখানে একটু বসে আছি গো দাদা। আসলে আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম গো রূপা, কিন্তু তোমার মন খারাপ কেন? তোমার সৎমা কি তোমায় আজকেও কিছু বলেছে? এগুলো আর নতুন কি দাদা, এগুলো তো আমার সাথে বছরের পর বছর হয়েই আসছে। সৎমা আমাকে সব সময় পচা খাবার খেতে দেয়, এমনকি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। তাই আমি ভেবেছি ওই বাড়িতে কোনোদিন আর ফিরবো না। আমার যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব। কিন্তু দাদা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে কি করতে যাচ্ছ? আসলে রূপা, আমার দরকারটা তোমার কাছেই। আসলে আমি তোমার কাছেই যাচ্ছিলাম আর কি। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে কথাটা বলতে পারি। কি এমন কথা আছে দাদা যেটা তুমি আমাকে জিজ্ঞাসা করে বলতে চাচ্ছ? আমাকে বলো তো। আবার কথাটা বলতে তোমার চোখ মুখ এরকমভাবে শুকিয়ে যাচ্ছে। কি এমন কথা বলতে চাও বলো তো দাদা। বলছিলাম কি রূপা, আমি সেই তোমাকে ছোটবেলা থেকেই চিনি, আর আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। এখন আমার বিয়ের বয়সও হয়েছে, কিন্তু রূপা, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু দাদা, এটা কখনোই হতে পারে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কিন্তু রূপা, কেন কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আমার এমন কি নেই তুমি বলো? ঘর বাড়ি, জমি জমা, ধন সম্পত্তি সব কিছুই তো আমার কাছে আছে, আর আমি খুবই পরিশ্রমী। আমি তোমাকে খুবই সুখে রাখবো। কিন্তু আমাকে বিয়ে করলে তুমি তো জীবনও সুখী হতে পারবে না। আমি একটা অপয়া। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি যে আমি একটা অপয়া, অলক্ষী। আমার মা নেই, আর আমার বাবাও সৎ মায়ের কথায় আমার সাথে ভালো মতো দুটো কোনোদিন কথাও বলে না। আর এমনিতেও আমি চাই না গো দাদা যে আমার জন্য তোমার সাজানো গুছানো জীবনটা এভাবে নষ্ট হোক। আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে বিয়ে করতে কিছুতেই পারবো না। ও গাছ,
জঙ্গলের মানত করা গাছ, তুমি তো সবারই মানতই শুনতে পাও। আমিও তোমার কাছে এই মানত করছি, আমার বাঁচার জন্য কিছু রাস্তা দেখাও তুমি। না হলে তুমি আমাকে মৃত্যু দাও, যেন আমি এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে পারি। আমার যে এই পৃথিবীতে আর ভালো লাগছে না। সবাই আমাকে ছোট চোখে দেখে। আমি আসলেই কিছুই বুঝতে পারছি না যে আমাকে সত্যিকারে কে ভালোবাসে। রঘু দাদাও আমাকে আজকে বলল সে আমাকে নাকি ভালোবাসে, আমাকে নাকি বিয়েও করতে চায়, কিন্তু আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। রঘু তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি যে ওর ভালোবাসা কেন বুঝতে পারছো না? ও তোমাকে বিয়ে করলে তুমি তার কাছে বড্ড সুখে থাকবে। আরে আরে, তুমি তো একটা পিঁপড়ে, তাহলে তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? তুমি আবার মানুষের মতো কথাও বলতে পারো? হ্যাঁ গো রূপা, আমি কথাও বলতে পারি, আর আমি তোমার নামটাও জানি। তোমার জীবনের সমস্যাগুলোর ব্যাপারেও আমি খুব ভালোভাবেই জানি। তোমার সৎমা তোমার উপরে খুব অত্যাচার করে, তাই না? আর হ্যাঁ, আরেকটা কথা, শুধু তোমার রঘুর সাথে বিয়ে হলেই চলবে না গো। তার আগে তোমাকে আরো অনেক কাজ করতে হবে। দোষীদের শিক্ষা দিতে হবে, তোমার নিজের বাড়িতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, বুঝেছো? কিন্তু এটা যে আর কোনোদিনও সম্ভব হবে না গো পিঁপড়ে, কারণ আমার কাছে যে ওরকম ক্ষমতাই নেই যে সব কিছুই আমার মতো আমি ঠিক করে ফেলবো। তোমার কাছে কোনো ক্ষমতা নেই তো কি হয়েছে? ক্ষমতা দিলে তো নিতে পারো নাকি? তুমি এখন দয়া করে একটুখানি উঠে দাঁড়াও গো রূপা, তোমার কাছে কিছু অলৌকিক ঘটতে চলেছে। এই যে পিঁপড়ে, আমি উঠে দাঁড়িয়েছি, কিন্তু আমার সাথে এমন কি হবে বলো তো? এত কষ্ট আর এত কিছু না করে আমাকে তুমি একেবারেই মেরে ফেলতে পারো না? তাহলেও তো তোমাদের কষ্টটা একটু হলেও কম হয়। এই যে রূপা, নেও, আমি তোমার মাথার চুল বদলে দিলাম, সোনার চুলেতে বদলে দিলাম। এটাই তোমার সব থেকে বড় ক্ষমতা, বুঝেছো? আরে আরে পাখি, তুমি আমার চুলের সাথে এটা কি করলে? আমার মাথার চুলগুলো তো তুমি সোনার করে দিলে। এই সোনার চুল দেখলে তো আমার লোভী সৎমা আমার মাথার চুলগুলো কেটেই নেবে। তখন তো আমার আর কিছুই করার থাকবে না গো পিঁপড়ে। না গো বকামি, তোমার চুলের উপর কেউ কিছুই করতে পারবে না। সব কিছুই তো এখন থেকে তোমার চুলেই আছে। ওই চুলেই আজকে থেকে তোমার বিপদ রক্ষা করবে গো। এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ শোনো, সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিও যেন তোমার কেউ কোনোদিন ক্ষতি না করতে আসে। আমি জানি না গো পিঁপড়ে যে তুমি আমার সাথে কি করেছো, তবে তোমাকে আমি একটা কথা বলি, তোমার এই ঋণ আমি কোনোদিন আর শোধ করতে পারবো না। হয়তো আমার এই চুল আমার কোনো উপকার করুক বা আর না করুক, কিন্তু তুমি সবসময় ভালো থেকো বন্ধু। আমি তাহলে এখন আসি, কেমন? এটা কি রে রূপা, এসব কি? তোর মাথায় সোনার চুল? এটা আবার কিভাবে সম্ভব হতে পারে বলতো? তোর মাথার চুলগুলো তো খাঁটি সোনার। বলি, এই জাদু তুই কোথা থেকে শিখেছিস বলতো? তাড়াতাড়ি আমাকে বলছি, না হলে কিন্তু তোর একটা ব্যবস্থা আমি এক্ষুনি করব। আমি কোনো জাদু টাদু আমার মাথায় করিনি মা, এই চুলগুলো জঙ্গলের এক পিঁপড়ে আমাকে দান করেছি। আর আমার এই চুলগুলো নিয়ে তুমি এত উত্তেজিত হইও না মা, এতে তোমারই ক্ষতি হবে। আমি চাই এখন থেকে আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে থাকি, এতেই আমাদের সবারই মঙ্গল হবে মা। সারাটা দিন বাইরে গিয়ে কি নীলা খেলা তুই করেছিস তা আমি জানি না, আবার বাড়িতে এসে এই হতচ্ছাড়ি মেয়েটাই আমাকে ধুমকি দিচ্ছে। বলি, তোর এত বড় সাহস কোথা থেকে হয় রে?
যে তোর সাথে আমি মিলেমিশে চলবো, সেটা তুই ভাবলি কি করে? শোন, এই বাড়ি থেকে তুই চলে গিয়েছিলিস না, তাহলে আবারও ঢ্যাং ঢ্যাং করে ফিরে এলি যে? মায়ার টান গো মা, এটা হচ্ছে আমার মায়ার টান। মায়ার টান যদি না থাকতো তাহলে আমি আর এই বাড়িতে কোনোদিনও ফিরতাম না। আর এই বাড়িতে আমার মা থাকতো। আমার মায়ের স্মৃতি ভুলে, মায়ের শেষ স্মৃতি ছেড়ে আমি কিভাবে যাই বলো তো? তাই আমি আবারও আমার বাড়িতে ফিরে এলাম। ওরে বাবারে বাবা, আবার হুকুম চালাতে আমার বাড়িতে চলে এলো। বাবারে বাবা, বলি তুই এত সাহস কোথায় পেলি আমাকে বল তো? ও আচ্ছা, তাহলে এবার বুঝতে পেরেছি। মাথা ভর্তি সোনার চুল, তাই শরীরে তো অহংকার আসবেই। তাহলে মন দিয়ে শোন রে আমার কথা, আমাকে কিন্তু একদম আর রাগাস না, তাহলে কিন্তু তোর একদমও আর ভালো হবে না। রাতের খাবারটা গিয়ে তাড়াতাড়ি রান্না কর বলছি। আর হ্যাঁ, আজকে রাতের খাবার তোর বন্ধ। যদি একটু খাবারের দিকে তাকিয়েছিস তো, তাহলে তোর ওই মুখটা কেটে আমি নদীতে ভাসিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? সোনার চুল মাথায় পেয়ে দেখো দেখো কি শান্তিতে মহারানী ঘুমাচ্ছে। ওরে আমার সতীনের মেয়ে, তুই তো সকালেই দেখতে পাবি আসল মজা। তোর এই সোনার চুলগুলো কেটে আমি বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা রোজগার করব রে। আমি ওইদিকে ধনী হব আর তুই হবি টেকো। তখন তুই বুঝবি আমার আসল চেহারা। আবার যখন তোকে কেউ বিয়ে করবে না, তখন তুই আবারও বুঝবি রে জীবনের আসল স্বাদ। ওরে বাবারে, কোথায় আছো রে? আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমাকে তো এই চুল বেঁধে ফেললো রে। হায় হায় মা, এটা তোমার সাথে কি হলো? এটা আবার কি করে সম্ভব? মা, তুমি আমার ঘরে কি করতে এসেছিলে আগে বলো তো? না হলে তোমার এই অবস্থার কখনোই ভালো হবে না মা। আর এ কি, এই চুলগুলো তো তোমার পুরো শরীর বেঁধে রেখেছে মা। বলো না মা, তুমি আমার ঘরে কি করতে এসেছিলে? হায় হায় রে বিধাতা, তোমার শরীরে তো পুরো চুল জোড়ানো আছে। ঠিক হয়েছে, এবার একদম ঠিকই হয়েছে। আমার মেয়েটাকে শাস্তি দিয়েছো, তাই তোমার সাথে ঠিক এমনটাই হয়েছে। আমার সোনা মেয়ের মাথায় সোনার চুল গজিয়েছে বলে তোমার একটুও সহ্য হয়নি, তাই তো? রূপা, রূপা, আমি তোকে বলছি, ওকে খুব ভালো মতনই জিজ্ঞাসা কর যে ও কি করতে তোর ঘরে এসেছিল। আর এভাবে চুপ করে থেকো না মা, বলো, আমাকে বলো বলছি, যে তুমি আমার ঘরে কি করতে এসেছিলে। যদি তুমি এখন আমাকে না বলো, তাহলে এই চুলগুলো তোমাকে আরও জড়িয়ে ধরবে। আসলে আমি এসেছিলাম তোর ওই সোনার চুলগুলো কাটতে রে মা। তোর চুলগুলো কেটে আমি বাজারে বিক্রি করে বড়লোক হব বলে আমি চুল কাটতে এসেছিলাম। কিন্তু যেই তোর চুল আমি কাটতে গেলাম, ঠিক তখনই তোর চুলের ওখান থেকে কিছু চুল আমার গায়ে এসে আমাকে এভাবে বেঁধে ফেললো। আমি এখন কি করব রে রূপা মা? আমি এখন কি করব? আমি যে নড়তে চড়তেও আর পারছি না। কেন মা, কেন? কেন তুমি আমার সাথে এরকমটা করতে চেয়েছিলে? সেই ছোটবেলা থেকেই আমাকে তুমি একঘর করে রেখেছো। আমাকে দেখতে পর্যন্ত তুমি পারো না, আমাকে ঠিক মতো খেতেও দাও না, এমনকি কোনোদিন একটু শান্তিও আমাকে দাওনি। সব সময় আমার উপরে অত্যাচার করে এসেছো। আমি চাইলেই তোমাকে এখন শাস্তি দিতে পারি মা, কঠিন শাস্তি। কিন্তু এখন যদি আমি তোমাকে শাস্তি দিই, তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলো? পিঁপড়ে বন্ধু, ও পিঁপড়ে বন্ধু, দয়া করে তুমি আমার মায়ের চুলের বাঁধনটা খুলে দাও না গো। আমার মা যে বড্ড কষ্ট পাচ্ছে, তুমি আমার মায়ের উপরে একটুখানি দয়া করো। পিঁপড়ে বন্ধু, আমার মা আর এসব কাজ কোনোদিনও করবে না, আমি তোমাকে কথা দিলাম।
তুমি আমার মাকে এখনই এখান থেকে মুক্ত করো পিঁপড়ে বন্ধু। শোনো রূপার সৎমা, আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যদি আবারও রূপার সাথে কোনো ষড়যন্ত্র করতে এসেছো বা রূপাকে কোনো কষ্ট দিয়েছো, তাহলে কিন্তু ওই দিনে তোমার শেষ দিন হবে। আজকের মতো তোমায় আমি মুক্ত করলাম শুধুমাত্র রূপার কথাতে, কিন্তু পরের বার তোমাকে আর কোনো মুক্তি দেওয়া হবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি যদি রূপার সাথে আর কোনোদিনও খারাপ আচরণ এবং অত্যাচার করেছি, সেই দিনই তুমি আমাকে মৃত্যু দিও। আমি এই যে আমার নাক কান দুটোই মুলছি, আমি আর আমার জীবনে রূপাকে কিছুই বলবো না। রূপা রে, রূপা মা, তুই আমাকে এবারের মতো ক্ষমা করে দে রে মা। আমি তোর উপরে এতদিন বড্ড অত্যাচার অন্যায় করেছি, কিন্তু আজকে তোর দিন এসেছিল, কিন্তু তবুও তুই আমাকে কোনোই শাস্তি দিলি না। মাকে কি আর কেউ কোনোদিন শাস্তি দিতে পারে বলো? যেদিন বাবা তোমাকে এই বাড়িতে প্রথম এনেছিল, আমি সেদিনই ভেবে নিয়েছিলাম যে আমার নিজের মা মরে গিয়েছে তো কি হয়েছে, আজকে থেকে তুমিই আমার নিজের মা। কিন্তু মা, তোমাকে আমি সেরকমভাবে কোনোদিনই পাইনি গো। মারে, আমি আমার ভুলগুলো সবই স্বীকার করছি রে মা। আমি আর তোকে কোনোদিন কোনো কিছুই বলবো না। আমি তোর দুটো পায়ে ধরছি রে মা, তুই আমার নিজের পেটের সন্তান, আমার সন্তান। হে বিধাতা, শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্যই তো আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম। তুমি আমার পরিবারের সবাইকে সব সময় ভালো রেখো বিধাতা, সব সময় ভালো রেখো। রূপা, রূপা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে যে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কালকে থেকে তোমাকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি রূপা। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না রূপা, থাকতে পারবো না। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তোমার অনুভূতি, ভালোবাসা আমি বুঝতে পারিনি। আমি জানি গো, তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। আমি এই তো তোমার কাছে ফিরে এসেছি, আর কোনোদিনও তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। রূপা, তাহলে তুমি আমাকে বলো যে তুমি আমাকে বিয়ে করবে। বলো রূপা, আমাকে বিয়ে করবে তো তুমি? আমি যে তোমাকে সত্যি বড্ড ভালোবাসি রূপা। আমি গতকাল থেকেই তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি এদিকে সেদিকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। তোমার সাথে আমি সংসার করব। আমার জন্য তুমি আর কষ্ট পেও না গো, আর কষ্ট পেও না। আর আমাদের কারোরই কোনোই দুঃখ নেই। এখন আমাদের সবারই সুখের দিন, বুঝেছো? আজকে থেকে আমরা সবাই মিলেমিশে সব সময় ভালো থাকবো।